নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল আপনাদের যে প্রতীক স্পিক্স। আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এই মাইনার জিনিসগুলোকে মিস করে যাই, কিন্তু এটি আমাদের পরবর্তীকালে অনেক বেশি পরিমাণে ক্ষতি করতে পারে যদি আমরা লং টার্মে কোনো ইনভেস্টমেন্টে থাকি। তো সেই ইনভেস্টমেন্টের কী কী চার্জেস রয়েছে সেগুলো আমাদের জানা খুব প্রয়োজন, কী কী ফিস থাকে সেটাও জানা খুব প্রয়োজন, এবং কী পরিমাণ ট্যাক্স আমাদের দিতে হতে পারে ফিউচারে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা সম্ভব। আজকে এই ভিডিওতে এইসব জিনিস নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে মিউচুয়াল ফান্ডে কী কী ট্যাক্স থাকে, কী কী চার্জেস থাকে এবং কী কী ফিস থাকে। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ। আমি এই চ্যানেলে বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুল এবং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করি। তো এই চ্যানেলটি যদি পছন্দ হয়, ভিডিও যদি পছন্দ হয়, তো ভিডিওটিকে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ড বাই করি সেই মুহূর্ত থেকেই বিভিন্ন রকম চার্জেস আমাদের উপরে অ্যাপ্লাই হওয়া শুরু হয়ে যায়, যেটার সম্পর্কে খুব কম ধারণাই হয়তো আমাদের রয়েছে। যাদের রয়েছে তাদের ভালো জিনিস, কিন্তু যাদের নেই তাদেরকে সতর্ক করার জন্যই এই ভিডিওটি আনা। সবার প্রথমে মিউচুয়াল ফান্ড আমাদের থেকে যে জিনিসটাকে উসুল করে সেটা হচ্ছে একটা লোড। এই লোডটা দু ধরনের হয়, একটা হয় হচ্ছে এন্ট্রি লোড, আর একটা হয় হচ্ছে এক্সিট লোড। যেরকম নাম বোঝাচ্ছে এন্ট্রি লোড তখনই হয় যখন আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করি, তখন সেটাকে বলা হয় এন্ট্রি লোড। মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কী করে, একটি পরিমাণ ফিস ধার্য করে রাখে। সাপোজ 0.5% একটা ফিস ধার্য রয়েছে। যখনই তুমি এই মিউচুয়াল ফান্ডটি কিনতে যাবে, তুমি যদি 100 টাকা ইনভেস্ট করো, 100 রুপিস যদি ইনভেস্ট করো, তার মানে সেখান থেকে 50 পয়সা সাথে সাথে ডিডাক্ট হয়ে যায়, এবং তোমার 99.5% টাকা ইনভেস্টেড থাকে কিংবা ইনভেস্ট করা হয়। তো এবার ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে কারেন্ট সিনারিওতে এই এন্ট্রি লোডটি কেউ আর নেয় না, ঠিক আছে। কিন্তু হতে পারে কিছু মিউচুয়াল ফান্ড কোম্পানি আজও এটাকে ধরে রেখেছে, কিন্তু ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড কোম্পানি এন্ট্রি লোড আর নেয় না। কারণ এটা অনেক সময় যারা কাস্টমার থাকে, যারা ইনভেস্টার থাকে, তাদেরকে ডিমোটিভেট করে দেয়। সেই জন্য এই জিনিসটা এই মুহূর্তে আর সেরকমভাবে প্রচলিত নয়। কিন্তু এক্সিট লোড কি? এক্সিট লোড হচ্ছে যখন কেউ অলরেডি ইনভেস্ট করে রেখেছে, এবার ইনভেস্টমেন্ট ভেঙে দিচ্ছে বলতে কীরকম, এখানে তো মিউচুয়াল ফান্ডে কোনো ম্যাচুরিটি হয় না। এটা তো এলআইসি নয় যে এতদিন পরে এটা ম্যাচুরিটি হয়ে যাবে। এটা যতদিন খুশি তুমি রাখতে পারো, মানে সেরকম কোনো ফান্ডাই নেই যে এতদিন রাখতে হবে, তুমি যতদিন খুশি রাখতে পারো। তো তুমি যখন বেরোবে সেটাকে এক্সিট বলা হবে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি যদি এক্সিট করি তাহলে আমাকে এক্সিটের টাকা দিতে হবে কেন? ব্যাপার হচ্ছে যে এক্সিট সবসময় করলে টাকা দিতে হয় না, তার কিছু শর্ত রয়েছে। সাপোজ তুমি একটা ফান্ড কিনেছো জানুয়ারি মাসে, নিলে তুমি ফান্ডটি 2025-এর। এবার তুমি জানুয়ারি মাস 2026-এর, এই যে 1 বছরের পিরিয়ড, এর ভেতরে তুমি যদি এক্সিট নিতে চাও, ঠিক আছে, এর ভেতরে তুমি এক্সিট নিচ্ছ যে আমি 1 বছরের ভেতরেই এক্সিট নেব, 12 মাস, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হয় যে কোম্পানি থাকে, যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে থাকে, সে তো একটি এস্টাবলিশমেন্ট খুলে বসে আছে, তার কিছু স্টাফ রয়েছে, কিছু ভালো ফান্ড ম্যানেজার রয়েছে, বিভিন্ন প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট সে চালাচ্ছে। তো তার কাছে যদি ফান্ড বেশি দিন না থাকে, তাহলে হিসেব মতো তার একটা লস হয়। লস বলতে কী হয়, অ্যাকচুয়াল লস না হলেও একটা প্রফিটের লস হয়, লস ইন দ্য প্রফিট হয়। কারণ তার টাকাটা তার কাছে বেশি থাকলে সে বেশি টাকা সেখান থেকে জেনারেট করতে পারতো। সেজন্য সে একটা লোড আমাদের উপর লাগিয়ে দেয় যে 12 মাসের ভেতরে যদি আপনি টাকাটা উঠিয়ে নেন, তাহলে আপনার যত টাকাই হবে, ঠিক আছে, তার উপরে 1% আপনাকে দিতে হবে। এটা হচ্ছে এক্সিট লোড। এবারে এক্সিট লোডটা যে টাকার উপরে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে রিডেমশন অ্যামাউন্ট। মানে এই জিনিস একটু একটু বোঝার রয়েছে। এই রিডেমশন অ্যামাউন্ট বলতে কি, আমার মিউচুয়াল ফান্ডে সাপোজ 5 লাখ রুপিস রয়েছে, ঠিক আছে। এবার মিউচুয়াল ফান্ডটি গ্রো হয়েছে, তো এখন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে 5,10,000 হয়ে গেছে। এবার আমি এখান থেকে রিডেমশন করতে চাচ্ছি কত টাকা? 2 লাখ টাকা, ঠিক আছে। তাহলে এই 2 লাখের উপরে আমাকে এই 1% যে এক্সিট লোড সেটা দিতে হবে, পুরো টাকার উপরে আমাকে দিতে হবে না। যত টাকা তুমি ওঠাবে সেই রিডেমশন অ্যামাউন্টের উপরে দিতে হবে। এরকম হতেই পারে যে সবাই একবারে সব টাকা উঠালো না, যদি সব টাকাই সে উঠিয়ে ফেলে তাহলে যত টাকা টোটাল উঠবে সেটার উপরেই হবে। এটাতে প্রফিট যদি থাকে তো প্রফিট, যদি লস হয়ে থাকে তো ক্যাপিটালই কমে যাবে। এবার কথা হচ্ছে যে তাহলে কি এটা কি 12 মাসের জন্যেই হয়? আমি তো 12 মাস লিখে বোঝালাম না,
এটা কোথাও ম্যান্ডেটরি নয় যে 12 মাসই হবে, তবে ম্যাক্সিমাম 80% মিউচুয়াল ফান্ড 12 মাসের জন্য 1% রাখে। আমি নিজে দেখেছি, মানে আমার নিজস্ব একটা রয়েছে, সেখানে রয়েছে 24 মান্থসের, ঠিক আছে, 24 মান্থসের ভেতরে যদি রিডেমশন করা হয় তাহলে 2% আছে। তারপরে যদি আমি রিডেমস করি 36 মান্থ অবধি, নেক্সট মানে 12 মাস যদি আরও অ্যাড করে দিই তাহলে সেখানে 1% রয়েছে, এবং 3 বছর পরে আর কোনো এক্সিট লোড নেই। তার মানে একটা মিনিমাম বেস পিরিয়ড রয়েছে, সেই বেস পিরিয়ডের ভেতরে যদি আমি টাকা ওঠাই তাহলেই আমাকে একটা লোড দিতে হচ্ছে, সেটাকে আমরা বলছি এক্সিট লোড। তো এই এক্সিট লোডটি দেওয়ার অ্যাকচুয়াল কারণ তাই আমি বললামই কী জিনিস হয়, এবং এটা অ্যাকচুয়ালি ইনভেস্টরকে ইন্সপায়ার করে কি করতে, একটু পেশেন্স নিয়ে, ঠিক আছে, যাতে একটু লং টার্মে সে থাকে, একটু লং টার্মে যাতে সে জিনিসটাকে হোল্ড করে। লং টার্মে হোল্ড করলে কী হবে, তার টাকাটাও গ্রো হবে, এমএনসি কোম্পানিরও প্রফিট ভালো হবে। এছাড়া এমএনসি কোম্পানিগুলো আরও কিছু চার্জেস অ্যাপ্লাই করে, তার মধ্যে প্রথমে রয়েছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সার্ভিস ফিস। এই জিনিসটা কেন করে? এই জিনিসটা করে কারণ বিভিন্নভাবে টিভিতে অ্যাড হোক, ডিজিটাল মিডিয়া অ্যাড হোক, প্রিন্টিংয়ের থ্রুতে অ্যাড হোক, নিউজ পেপারের থ্রুতে অ্যাড হোক, যত ধরনের অ্যাডভার্টিসমেন্ট করা হয় এটাকে ডিস্ট্রিবিউশনের ভেতরেই পড়ে, এবং এই চার্জেসগুলো এমএনসি কোম্পানি লোকের থেকেই উঠিয়ে, মানে লোকের থেকেই সেটাকে আদায় করে আর কি, এই জন্য এই ফিসটি অ্যাড হয়। এছাড়া কি থাকে, একটা থাকে হচ্ছে অ্যানুয়াল মেনটেনেন্স ফিস থাকে। অ্যানুয়াল মেনটেনেন্স ফিস কেন থাকে? কারণ মিউচুয়াল ফান্ড কোম্পানি কিছু প্রফেশনালদেরকে হায়ার করে, যারা বড় বড় ফান্ড ম্যানেজার হয়, এবং এরা বেশ মানে মোটা টাকাই মায়না নেয়। কিছু রিসোর্স নেয়, কিছু রিসোর্স বলতে কম্পিউটার হতে পারে, সফটওয়্যার হতে পারে, বিল্ডিং হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, অফিস খুলতে পারে। তো সেই সব কিছু এক্সপেন্স থাকে, ঠিক আছে, সেগুলো আদায় করে অ্যানুয়াল মেনটেন্যান্স ফিসের থ্রুতে। এছাড়াও একটি থাকে হচ্ছে অ্যাকাউন্ট ফি। এটা সবার থাকে না, কিছু কিছু মিউচুয়াল ফান্ডের থাকতে পারে। সেই অ্যাকাউন্ট ফিটা কি, অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্ট যেটা থাকে, ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট যেখানে মিউচুয়াল ফান্ডগুলি কিনে সেই ইউনিটগুলি থাকবে, সেখানে একটা ফিস মেনটেন করতে বলে। যদি মেনটেন না করে তাহলে তার জন্য মিনিমাম ব্যালেন্স যদি মেনটেন না হয় তাহলে একটা সেখানে ফিস লেভি হয়। তবে এটা এখন মনে হয় না ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের কাছে আছে। একটা ফিস থাকে সুইচ করার জন্য ফিস। সাপোজ তুমি কন্ট্রা ফান্ডে রয়েছো, এসবিআই কন্ট্রাতে রয়েছো, এবার সেখান থেকে তুমি এসবিআই একটা হাইব্রিড ফান্ডে তুমি সুইচ করছো, কিন্তু তোমার এমএনসি কোম্পানি সেম থাকছে, এসবিআই থাকছে, তাহলে কী হবে, তোমাকে সুইচ ফিস নিবে, এক্ষেত্রে এক্সিট লোড নেবে না। তুমি সুইচ করে চলে যাচ্ছ, যদি তুমি এমএনসিটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে তো ওইভাবে সুইচ করা সম্ভব নয়, তোমাকে বিক্রি করে নতুন কিনতে হবে, সেক্ষেত্রে এক্সিট লোডটা লাগবে। তো এক্ষেত্রে একটা সুইচ ফিস নেওয়া হয়। তো এই যে যত ধরনের এক্সপেন্স গুলো হচ্ছে, ঠিক আছে, সেইগুলোকে একটা হিসেবে আনা হয়েছে, সেটাকে বলা হচ্ছে টোটাল এক্সপেন্স রেশিও। এটাকে শর্টকাটে TER বলা হয়ে থাকে। যে কোনো মিউচুয়াল ফান্ড যখন বাই করতে যাবে তখন এই TERটা দেখা খুবই ইম্পর্টেন্ট। মানে কোনো মিউচুয়াল ফান্ডে সাপোজ 18 কোটি টাকা বছরে খরচা হচ্ছে, এক বছরে খরচা হচ্ছে বিভিন্ন এক্সপেন্সের জন্য, এবং তার টোটাল ভ্যালুয়েশন 900 কোটি টাকা। যদি এটাকে 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা টোটাল এক্সপেন্স রেশিও পেয়ে যাবে 2%। তাহলে এই 2%টা কে পে করবে? কাস্টমারের থ্রুতেই পে হবে, ঠিক আছে। যত ফিস থাকে সেটা 2% মোটামুটি কাস্টমারের থেকেই নেওয়া হয় একটা মিউচুয়াল ফান্ডে। এটা একটা অ্যানুয়াল এক্সপেন্স হয়ে যায়, যেটা প্রত্যেক বছর হতে থাকবে। এক্সিট লোড, এন্ট্রি লোড একবারই হবে, এন্ট্রির সময়, এক্সিটের সময়, আর অ্যানুয়াল মেনটেন্যান্স ফিসটা হবে। এবার বেশিরভাগ সময় যত টাকা ইনকাম হয়, যেহেতু প্রফিটেবল থাকে 15%, 18% থাকে, তো সেখান থেকে সেটা পোর্টফোলিও থেকে সেটা ডিডাক্ট হয়ে যায়, সেজন্য অতটা বোঝা যায় না, কিন্তু এটা জানা প্রয়োজন। এছাড়াও আরেক ধরনের মিউচুয়াল ফান্ডে চার্জ আপনাদের হয়তো দিতে হচ্ছে, আপনারা সেটা জানেন না। যখন আমরা মিউচুয়াল ফান্ড কিনি সেখানে দুটো ওয়ার্ড থাকে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ডাইরেক্ট।
ঠিক আছে। রেগুলার যখন আমরা করি তখন তাতে একটা মিডলম্যান থাকে, ডাইরেক্ট যখন করি তো বোঝা যাচ্ছে নামই ডাইরেক্ট, তো আমরা কোনো মিডলম্যান থাকে না। মিডলম্যানটা কি? এই যে এমএনসি কোম্পানি, এমএনসি মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা মিউচুয়াল ফান্ড বিক্রি করছে তাদের সাথে একটা মিডলম্যান রয়েছে। এই মিডলম্যানগুলো কী হতে পারে? ব্যাংক হতে পারে, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলো হতে পারে, যারা মিউচুয়াল ফান্ড বিক্রি করতে সাহায্য করে, ডিস্ট্রিবিউশন করে। তো তারপরে এখানে হচ্ছে আমাদের কাস্টমার। তো যখন আমরা ডাইরেক্ট করি তখন এই মিডিলম্যানটা থাকে না, তো এএমসি থেকে ডাইরেক্ট কাস্টমারের ক্ষেত্রে ডাইরেক্টটা যায়, আর মিডিলম্যান থাকে রেগুলারে। তো মোটামুটি দুটোতে ডিফারেন্স কি? দুটোতে ডিফারেন্স হচ্ছে প্রায় 1%। এই 1%টা কে খাচ্ছে? এই 1%টা মিডলম্যান খাচ্ছে। এই চার্জেসটাও আমাদের থাকে। এবার ব্যাপার হচ্ছে যে এটা তো 1% মনে হতে পারে খুব কম, কিন্তু আমি বলেছি যখন দীর্ঘ পিরিয়ডের জন্য হয়, যখন 25 বছরের জন্য যদি কেউ মিউচুয়াল ফান্ড করে মাসে 10,000 টাকা করে, তার রিটার্ন অনেক বেশি হবে। তো তার 1%টাও কিন্তু অনেক বেশি হবে, অনেক বড় অ্যামাউন্ট একটা হবে। ঠিক আছে, 1 কোটির 1% 1 লাখ টাকা হয়। সেখানে যদি কারো 10 কোটি টাকা তৈরি হয়, সেখানে 1% কিন্তু 10 লাখ টাকা হবে। তো সেরকম হতে পারে। তো সেক্ষেত্রে একটু বিবেক দিয়ে বিবেচনা করে তবেই, কারণ ডাইরেক্ট মানেই যে ভালো সেটাও নয়, রেগুলার মানেই যে খারাপ সেটাও নয়। অনেক সময় কি হয়, মানুষ জীবনের শেষের দিকে গিয়ে পৌঁছে যায়, সেই সময় মিডলম্যানের প্রয়োজন হতে পারে, যে বাড়ির সামনেই ব্যাংক রয়েছে, তারাই আমাকে সব কিছু করে দিয়ে দেবে। আমাকে পার্টিকুলার কোনো ডিফল্টার হয় কিংবা মিউচুয়াল ফান্ডে কোনো যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে নিজে দৌড়তে হবে না, সেক্ষেত্রে তারা রেগুলার চুজ করতে পারে। আর যদি কোনো কারণে যদি ডেথ হয়ে যায়, তো ডাইরেক্ট যারা করে যে আর কি কাস্টমার, তো তার নমিনি হয়তো সে ডিক্লেয়ার করে রাখেনি, এরকম অনেক সময় দেখা যায়। সেক্ষেত্রে মিডলম্যান থাকাটা বেটার। আর যদি তুমি যোগ্য হও, তুমি যদি এডুকেটেড হও, তুমি যদি ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হও, তাহলে তো বলবো মিউচুয়াল ফান্ড করবে, নমিনিও করবে এবং নমিনিকেও শেখাবে, তাকেও কম্পিটেন্ট করে তোলো, যাতে সেও তোমার অবর্তমানে করতে পারে। সেটা যে কেউ হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, ওয়াইফ হতে পারে, বোন হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কেউ হতে পারে। এবার চলে আসি আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে ইন্টারেস্টিং, ট্যাক্স তো দিতেই হবে। ঠিক আছে, ভারতবর্ষে থাকতে গেলে ট্যাক্স দিতে হবে, এবং ভারতবর্ষ ট্যাক্স নিয়ে আমাদেরকে আরও ট্যাক্সেবল করবে। তো মিউচুয়াল ফান্ডে সাধারণত ট্যাক্সের যখন আমরা গল্প করব, তো মিউচুয়াল ফান্ড মানেই যে আমি ট্যাক্স বলে দেবো কোনটা, সেটা হয় না। কী ধরনের মিউচুয়াল ফান্ড সেটা ইম্পর্টেন্ট। মিউচুয়াল ফান্ডকে আমি মেনলি দুটো ক্রাইটেরিয়াতে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে ইকুইটি মানে স্টক, কিংবা ইটিএফ, কিংবা হাইব্রিড, এগুলো ওরিয়েন্টেড যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, ইকুইটি মিউচুয়াল ফান্ড, ইটিএফ রয়েছে, কিংবা হাইব্রিড ওরিয়েন্টেড, ইটিএফ ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড যেগুলো রয়েছে, সেগুলোতে এক ধরনের ট্যাক্সেশন, আর বাকিগুলো মানে ডেট ওরিয়েন্টেড যদি আমি লিখে দিই, সেগুলোতে আরেক ধরনের হিসেবে ট্যাক্সেশন হয়। ডেট ওরিয়েন্টেড মানে হচ্ছে যেখানে কোনো প্রকার স্টকের কথাবার্তা হবে না, কর্পোরেট বন্ড, ফন্ড, এগুলো সরকারি বন্ড, গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বিলস, ফিক্সড ডিপোজিটও হতে পারে। ঠিক আছে, এগুলোতে যেসব মিউচুয়াল ফান্ড থাকে সেগুলো। এবার আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু জিনিসটা যা দাঁড়াবে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটির একেবারে শেষের দিকে। প্রথম কথা, মিউচুয়াল ফান্ডে এটা হয়ে গেল টাইপ। ঠিক আছে, এবার প্রত্যেকটা টাইপ অনুযায়ী শর্ট হয়, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়, একটা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। এদিকেও হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে, এটা তো খুবই ইজি করে দিয়েছে। এই যে সদ্যমাত্র বাজেট এলো সেটাতে যদি 1 বছরের ভেতরে উইথড্র হয়ে যায়, তাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মানব। আর যদি গ্রেটার দ্যান 1 ইয়ার হয়, তাহলে আমরা তাকে লং টার্ম ক্যাপিটাল গেইন মানব। শর্ট টার্মে 20% দিতে হবে, লং টার্মে 12.5% দিতে হবে। কি সুন্দর দেখেছো? মানে যদি তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করো, তাতে যদি তোমার 20,000 টাকা মানে রিটার্ন আসে, এবং তাতে তুমি যদি 1 বছর ভেতরে উইথড্র করো, তাহলে তোমার প্রফিট দাঁড়ালো 20,000 উপরে তোমাকে 20% দিতে হবে। 20% মানে হচ্ছে 4,000 টাকা।
যদি এটা 1 বছর পরে করো তাহলে তোমাকে 20,000-এর উপরে তোমাকে 12.5% দিতে হবে। 12.5% 20,000-এর প্রায় 2,500 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্যাক্সেশনের হিসাব। এটার সাথে তোমার ইনকামের কোনো সম্পর্ক নেই। তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে তুমি কোটিপতি হলেও এইভাবে দিতে হবে, তুমি যদি ভিখারিপতি হও, তোমার যদি কোনো টাকা না থাকে তবুও এইভাবে দিতে হবে। এটা হচ্ছে শর্ট টাইম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেন। ডেট ওরিয়েন্টেডে ওরকম নয়, ডেট ওরিয়েন্টেড একটু আলাদা। যদি 3 বছরের ভেতরে হয় তবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে ধরা হবে। যদি 3 বছরের থেকে বেশি হয় তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন ধরা হবে। এবার দুটোর ক্ষেত্রেই তুমি যে স্ল্যাবের ইনকামে যে স্ল্যাবে পড়ছো সেই অনুযায়ী তুমি ট্যাক্স দেবে। তো তাহলে বলা হচ্ছে তার দুটো ভাগ করে কী লাভ হলো? ভাগ করে এটাই লাভ হলো, এখানে তুমি ইন্ডেক্সেশন সুবিধা পাবে। এবার তোমরা বলতে পারো আর এই ইন্ডেক্সেশনটা কি? এখানে আমি আগে বলে দিই, এখানে নো ইন্ডেক্সেশন, এখানে কোনো ইন্ডেক্সেশন পাবে না। সবার প্রথমে যদি 3 বছর আগে তুমি ওঠা শর্ট টাইম ক্যাপিটাল গেন হলো, তুমি ট্যাক্সেবল, তোমার যত পার্সেন্ট ট্যাক্স পড়বে এটা তোমার ইনকামে ঢুকে যাবে। এই যে শর্ট টাইমে যে তোমার সেটা টাকাটা ইনকামে ঢুকে গেল, তো এবার তুমি যেরকমভাবে ট্যাক্সেবল হচ্ছে তুমি সেই হিসাবে দিয়ে দিবে। এখানে ইন্ডেক্সেশনের সুবিধাটা কী পাবে? তুমি সাপোজ 3 বছর আগে ইনভেস্ট করেছো, একটা CII বলে একটা ইন্ডেক্স হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইনফ্লেশন ইন্ডেক্স। তো 3 বছর আগে ধরো সাপোজ 2022-এ এর ভ্যালু ছিল 140, একটা ভ্যালু, এটা ওয়েবসাইটে পাওয়া যায়, ঠিক আছে। এখন 2025-এ আমার ম্যাচুরিটি হয়ে গেলো, 3 বছর হয়ে গেল, এখন ভ্যালু হচ্ছে 160। তাহলে 160 মাইনাস 140 ডিভাইডেড বাই 160 ইন্টু 100 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনফ্লেশনটা আমরা পেয়ে যাব। এই ইনফ্লেশন পেয়ে যাব মানে কি? মানে কত পার্সেন্ট ইনফ্লেশন আছে। সাপোজ যদি হিসাব করে দেখা গেলো ইনফ্লেশন রয়েছে সাপোজ 5%, সাপোজ 5% ইনফ্লেশন রয়েছে, তাহলে আমি ধরো 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, তো এই ইনফ্লেশনের জন্য সেই টাকাটি এখন কত হতো সেটা আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে, ঠিক আছে। সেটা আমরা এই ফর্মুলা দিয়ে মাল্টিপ্লাই করে বার করতে পারবো। তাহলে সাপোজ আমি ধরে নিচ্ছি এখন আমার ইনফ্লেশনের জন্য প্রায় 1,11,000 টাকা আমার হতো। এবার আমার রিটার্ন কত জেনারেট হয়েছে? সাপোজ আমার রিটার্ন জেনারেট হয়েছে 20,000 টাকা। তার মানে এখন আমার কাছে রয়েছে 1,20,000। তো এমনি সময় আমাকে কি দিতে হতো? 1,20,000 থেকে 1 লক্ষ বিয়োগ করে 20,000-এর উপরে আমাকে দিতে লাগতো। এবার সেটা হবে না। এবার যেহেতু ইন্ডেক্সেশন অ্যালাউড শর্ট টার্মে, তাহলে আমি এখান থেকে বিয়োগ করে দেবো কত? 1,11,000-কে, মানে 9,000-এর উপরে আমাকে ট্যাক্স নিজের স্ল্যাব অনুযায়ী দিতে হবে। তো এটাই হচ্ছে ইন্ডেক্সেশনের সুবিধা। এবার যেটা লং টার্মে সেখানে ইন্ডেক্সেশনের সুবিধাটা নেই। এবার তোমাদের মনে হতে পারে যে তো বিশাল ব্যাপার, দেখো এটা ডেট মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, এটা তো অত রিটার্নই জেনারেট হবে না। ডেট মিউচুয়াল ফান্ডে এত হিসেব করে এত ক্যালকুলেশন করে আলটিমেটলি কী লাভ হবে? অত তো রিটার্নই জেনারেট হবে না। এটার অ্যাভারেজ রিটার্ন কত হবে? খুব ম্যাক্স টু ম্যাক্স যদি খুব ভালো মানে 12% রিটার্ন হবে। কিন্তু ইকুইটিতে তুমি যদি দেখো অ্যাভারেজে আমাদের মানে লোয়ার এন্ডে যদি বলি 16 থেকে 17% আমরা রিটার্ন পাই। এবার যখন আমরা লং টার্মে যখন ইনভেস্ট করব, ঠিক আছে, তখন আমাদের আলটিমেটলি ইকুইটিতেই খুব ভালো রেজাল্ট দেবে এবং বেশি পরিমাণ টাকা তৈরি হবে এবং সেখান থেকে ট্যাক্স যেরকম হবে সেরকম যাবে। এবার ব্যাপার হচ্ছে সেই সময় কীরকম ট্যাক্সের নিয়ম আসবে, কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা বিক্রি করছি, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার সেখান থেকে কী করে ক্যালকুলেট হবে সেটা যেরকম সময় আসবে সেরকম বোঝা যাবে। কিন্তু আমি একটা বেসিক কথা বলতে চাই ভিডিওটি শেষের দিকে প্রায়। দেখো, আমরা যদি ট্যাক্স বাঁচানোর কথাই সবসময় ভাবি না, যদি আমরা সবসময় ট্যাক্স বাঁচানোর কথা ভাবি তাহলে আমাদের একটা লিমিটে চলতে হবে, ঠিক আছে, যে এই লিমিটের বেশি করলে পরে আমাকে এখানে হবে, এই পার্টিকুলার জিনিসটা আমাদের করতে হবে, প্রচুর আসবে এবং আমাদের রিটার্নটাও ওরকমভাবে কমই হবে, কারণ ট্যাক্স বেশি বাঁচানোর যেসব ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোতে রিটার্নও কম দেয়। কিন্তু আমরা কথা হচ্ছে তুমি যদি 1 লাখ টাকা ট্যাক্স বাঁচিয়েও নাও,
সাপোজ তুমি 1 লাখ টাকা ট্যাক্স বাঁচিয়ে নিলে, তুমি 1 লাখ টাকা ট্যাক্স বাঁচানোর জন্য তুমি যে ধরনের মিউচুয়াল ফান্ডগুলোকে চুজ করলে, কথাটা বুঝবে। তুমি ডেট মিউচুয়াল ফান্ডকে চুজ করেছো, দিয়ে তুমি ক্যালকুলেট করে 5 বছর পরে যখন বের করছো টাকাকে, তখন তুমি দেখছো তোমার 1 লক্ষ টাকা ট্যাক্স সেভ হলো। কিন্তু কেউ যদি ওখানে ইকুইটি মিউচুয়াল ফান্ড কিংবা হাইব্রিড কিংবা ইটিএফ চুজ করতো, সে হয়তো 1 লাখ টাকার ট্যাক্স বাঁচাতে পারলো না, ওর হয়তো ক্ষমতা নেই, ও হয়তো 2 লাখ টাকা ট্যাক্স দিল, কিন্তু তার রিটার্নটা দেখো কত বেশি জেনারেট হলো। সে হয়তো ট্যাক্স ফ্যাক্স দিয়ে 7 লাখ টাকা প্রফিট করছে, ঠিক আছে, আর তুমি 1 লাখ টাকা ট্যাক্স বাঁচিয়ে 2 লাখ টাকা নিয়ে যাচ্ছ। তার মানে এটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবসময় ট্যাক্স বাঁচানোর দিকে যদি মন দিই আমরা, তাহলে পরে সেটা ঠিক নয়। হ্যাঁ, অবশ্যই যতটুকুই সম্ভব আমাদের বাঁচানোর, আমাদের ইনকামের থ্রুতে, বিভিন্ন স্ল্যাবের থ্রুতে আমরা বাঁচাবো, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টে ওইভাবে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ট্যাক্স বাঁচাতে পারবো না। ট্যাক্স যদি বাঁচাতেই হয় যে আমরা লং টার্মে বাঁচাবো, দেখো পিপিএফ রয়েছে, এমন একটা জিনিস যেখানে কোনো প্রকার ট্যাক্সের গল্প নেই, কিন্তু রিটার্ন কত দেয়? 7 to 8%, তাই না? তার মানে আমাদেরকে যদি ওই জিনিসগুলোর পিছনে পড়ে থাকি, তাহলে আমরা গ্রো হব না, আমরা লাখপতি হয়েই রয়ে যাব। যদি লাখপতির উপরে উঠতে হয়, তাহলে পরে লাখো লাখো ট্যাক্সও দিতে হবে। তো মাইন্ডসেটটাকে একটু উপরে নিতে হবে, শুধুমাত্র ট্যাক্সের কথা না, হ্যাঁ ট্যাক্স সম্বন্ধে অ্যাওয়্যার হতে হবে, জানতে হবে কী কী ট্যাক্স দিতে হয়, কী কী ট্যাক্স দিতে হয় না, কীভাবে ক্যালকুলেট করতে হয়, সেগুলো সম্পর্কে জানতে হবে, কিন্তু মাইন্ডটাকে একটু বড় করতে হবে। আজকে ভিডিওতে এতটুকুই, তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।